কালকে যখন আসছিলাম, আসার পরে লাস্টে দেখলে তোমরা ভিডিওটা ফট করে বন্ধ, মানে দেখো এই যে হাতটা এরকম করে ছাড়া রাখতে পারছি না, এই যে কিছু অবস্থা। তো যা ব্যাপার হওয়ার তা তো হয়েই গেছিল। সেটাকে চেঞ্জ করার মতো সামর্থ্য না আমার ছিল, না তোমাদের ছিল, না আর কারোর ছিল। রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে ডাক্তার দেখানোর জন্য। আর সাথে চললো আমাদের এক দাদা। কপালটা এরকমই ছিল যে আমাদের সাথে একজন এক্সট্রা রাইডারও ছিল, যে আমার বাইকটা চালাচ্ছিল। আর আমি চললাম দাদার সাথে গাড়িতে করে শিলিগুড়ি গিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার যা বললো সেটা শুনে সত্যি আপসেট হয়ে গেলাম। অপারেশন করতেই হবে অ্যাট এনি কস্ট। আমি তখন কামলি একটা ডিসিশন নিলাম যে অপারেশন যখন আমাকে করতেই হবে দেন আমি কলকাতাতে গিয়েই করব। গাড়ির ফেয়ার শোনা হলো, তো সেই দামগুলো শুনে না একদমই ভালো লাগলো না, কারণ শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর আসতে 20,000 টাকা, 22,000 টাকা এরকম করে গাড়ির রেট বলছিল। তো ওদের দিক থেকেও কিছু করা ছিল না, কারণ ওদের কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এমনি একাই ফিরতে হতো। সব মিলে এক কথায় ঠিক করলাম যে অ্যাজ এ পিলিয়ন হিসেবেই যাব। ঠিক করা হলো যে একটা ব্যাক স্ট্র্যাপ ক্ল্যাভিক্যাল ভেস্ট কেনা হলো, আমি পরলাম। আর সাথে ছিল আমার হ্যান্ড পাউচ, যার মধ্যে আমি হাতটা রেখেছিলাম। ওরকমভাবে চললো আমাদের রাইড। সকাল থেকে হলো দুপুর, আর দুপুর থেকে হলো রাত। শুধু একটাই জিনিস মাথায় ঘুরছিল তখন, যে কি করে আজকের দিনটা আমি কমপ্লিট করব। আর তার মধ্যে যখন সন্ধ্যাবেলায় আমরা পাপ্পু ধাবাতে খাবার খেতে দাঁড়াই, তার মধ্যে একটা ফানি ইনসিডেন্ট হলো। সবার মাঝখানে আমার ঘাটটা কাঁধ দেখে সবাই বলতে শুরু করলো, পুষ্পা 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 3টা তোমার অ্যাক্টিং করতে হবে, 2টা তো বেরিয়ে গেছে। চলে এসেছিলাম একদমই কৃষ্ণনগরের কাছে। আর তার আগেই আমি আমার ভাইদের বলে রেখেছিলাম, ভাই তোরা কৃষ্ণনগরে চলে আসিস আমাকে পিক আপ করতে। আর ওরা কিন্তু টাইম মতনই আগের থেকে এসে দাঁড়িয়েছিল। তো আজকে সারাদিন বহুত স্ট্রাগলের পরে ফাইনালি এসে বলছি কৃষ্ণনগর, আর অল্প একটুখানি বাকি বাড়ির রাস্তা। তো এরকম অবস্থাতে এসছি বাইকে, আর এই যে দেখো আমার ছাড়ার জন্য এত লোক দাঁড়িয়ে রয়েছে। এই যে এরা আমায় নিতে এসছে, সবাইকে বিশাল বিশাল থ্যাংক ইউ, কারণ হচ্ছে এই কয়দিন মনের জোরটা বাড়ি রাখার জন্য। মানে এই যে সবাই পরপর যে কয়জন আছে A to Z সবাই। আর এই যে তো আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, ঠিক আছে, সেফলি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল, আর আমার কাজ শেষ হলো। তোর আয়াটা কেমন ছিল সেটা বলবি? এই যে আরেকজন। হ্যাঁ, আমি ওর জেন্টস দুদিনের জন্য আয়া ছিলাম। আর ওই যে হচ্ছে একটা মানুষই আমার পড়াটা দেখেছিল, এই যে হচ্ছে রূপদা। আর এই যে ভাইও কিন্তু বহুত হেল্প করেছে আমাদের, আর দিদি কিন্তু বহুত মনোবল জুগিয়েছে আজকে সকাল থেকে। আর এই যে এটা তো বার্থডে গার্ল, আজকে রোজের বার্থডে ছিল। এখন বাড়ি গিয়ে এই জিনিসটা ফেস করতে হবে, এটাই মেইন প্রবলেম। তো চলো দেখা যাবে যা হয়। জাস্ট কৃষ্ণনগরের পর থেকে আমাদের বগুলা অবধি একটা জিনিসই আমার মাথায় ঘুরছিল, যে আমার বাড়ির লোকজনের সামনে এসে তখন আমি কি করে ফেস করব, যে বাবা বা মা এই জিনিসটা হয়ে গেছে। পরের দিন সকালবেলা গিয়েই সেই প্রচন্ড পরিমাণ ব্যথা নিয়ে ডক্টর দেখালাম আড়ংঘাটাতে ডক্টর বললো তোমাকে সার্জারি করতেই হবে। সেই সেম কথা অ্যাজ ইউজুয়াল আমরা গাড়িতে করে গেছিলাম, গাড়িতে করে গিয়ে ভর্তি হয়ে গেলাম মনোরমায়। বাবা আসলো, বাবার একটা কলিগ আসলো, কারণ আমার বাবার পোস্টিং রানাঘাটেই। দেন তোমাদের হসপিটালের ঘটনাটা বলি, যে আমার সাথে পুরো হসপিটালে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে না, মানে সিরিয়াসলি যে একবার ওই অপারেশন থিয়েটারের ওই লাইটের নিচে একবার শুয়েছে সে বুঝতে পারবে লাইফে একমাত্র সেই প্রবলেমটা, তাছাড়া আর কেউ ফেস করতে পারবে না। আর ভাই যেটার ভয় পেতাম অবশেষে সেটাই হতে যাচ্ছিল আমার সাথে। আমার হাতে চ্যানেল করা হলো, মানে সত্যি না নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল তখন, যে একা একা কি করে এই জিনিসগুলো এই জায়গাগুলো আমি ওভারকাম করব, তারপর কি করে আস্তে সুস্থ হব, তারপর আবার কি সব কিছু করতে পারবো। সব কিছু না মাইন্ডের মধ্যে একটা ফ্র্যাকশন অফ টাইম সব কিছু একসাথে কাজ করছিল। একটুখানি শান্ত হয়ে ভাবলাম যে না, আমাকে এগুলো ওভারকাম করতেই হবে। তারপর ভাই শুরু হলো মেইন সিনারিও। সকাল হলো, আমার হাতে স্লাইন চলছে, নার্স এসে বললো আজকে তোমার ওটি। বাড়ির লোকজন আসলো, আমার সাথে কথা বললো, সবাই আমায় মনোবল জোগাচ্ছে। বাট আমি কোনো রকমে ওই ওটিতে যাওয়ার জন্য কোনোভাবেই প্রস্তুত নই। ওটিতে আমায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি এত পরিমাণ নার্ভাস, আমি কারোর সাথে কথা বলতে পারছি না। আর ভাই ওটির মধ্যে যাওয়ার পরে আমার সাথে যা শুরু হলো, ভাই সিরিয়াসলি কারোর সাথে যেন না হয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আমার হাতটা বিটাডিন দিয়ে
যখন রাব করছিল ডক্টর প্লাস যারা জুনিয়র ডক্টর থাকে তারা, ভাই ওই টাইমটাতে আমি সিরিয়াসলি বলবো, যারা অপারেশন থিয়েটারের ওই লাইটটা চোখের উপরে না দেখেছে না, তারা কোনোদিন অপারেশন থিয়েটারের কল্পনা করতে পারবে না। মানে ওখানে আমি যখন শুনলাম না, তখন একটা জিনিস ফিল হচ্ছিল, মানে আমি আর হয়তো কোনোদিন ঠিকঠাকভাবে চলতেই পারবো না। আমার যখন বডিটাতে, আমার ঘাড়ের এখানে যখন ব্লেড দিয়ে কাটছিল, তখন আমি আওয়াজ অব্দি টের পাচ্ছিলাম যে এখানে আমার কাটছে, যে সার্জিক্যাল নাইফগুলো থাকে সেগুলো দিয়ে, সেটার অব্দি আওয়াজ আমি পাচ্ছিলাম, বাট আমি কিছু বলতে পারছিলাম না। জাস্ট একটা বোবা মানুষের মতো পড়েছিলাম। ব্যথা করছিল না অবশ্যই, বাট যে মনের মধ্যে যে ভয়টা কাজ করে না, সেটা অন্য লেভেলেরই ছিল। দেন যখন ড্রিল মেশিন দিয়ে আমার হাড়গুলো ফুটো করছিল, ওখানে স্ক্রু দেওয়ার জন্য, প্লেটটা বসানোর জন্য, একটু জেড জিনিস আমি ফিল করতে পারছিলাম। ভাই ওটা সিরিয়াসলি লাইফের অন্য টাইপেরই একটা জিনিস ছিল। এখন আমি তোমাদের সাথে বলছি, ওই দিনগুলোর কথা ভাবলে না আমার কান্না পেয়ে যায়। এইসব জিনিসগুলো আমার সাথে হয়েছে, মানে আমি আর এই জিনিসটাকে টেনে বড় করতে যাচ্ছি না, আমি জাস্ট এইটুকু জিনিসই বলছি, সবাই ভালো থাকো, কারোর জন্য এইসব জিনিস দিনগুলো কাউকে না দেখতে হয়। বন্ধু দেখতেই পাচ্ছ এখন অবস্থাটা কেমন হয়ে রয়েছে। তো জানি না কবে রাইড করতে পারবো। রাইড নিয়ে খুব চিন্তায় আছি, মাথায় ওই একটা জিনিসের স্ট্রেস, তাছাড়া আর কিন্তু কোনো স্ট্রেস নেই মাথায়। যে ইনসিডেন্টটা হলো, অবভিয়াসলি বহুত বড় বড় রাইড করেছি, বাট কখনো ভাবতে পারিনি যে নর্মাল এরকমভাবে কাত হয়ে পড়ে গিয়েও মানুষের এতটা বড় ইঞ্জুরি হতে পারে। আমি এক্সরে রিপোর্টে সব জিনিসগুলো শেয়ার করবো, যে আমার সাথে মানে আমার কোথায় কি ভেঙেছে। মেইন ব্যাপারটা হলো এটাই, আমার ক্লাভিকল বোন ফ্র্যাকচার হয়েছে। আর ফ্র্যাকচারটা এমনভাবে হয়েছে যে নিচের থেকে দুটো হাড় টুকরো হয়ে গেছে আলাদা। এখানে টাইটেনিয়ামের প্লেট বসানো এখন আপাতত, তোমাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে সার্জারির দাগটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আপডেট হলো, ডক্টর যা বলেছে যে 1 বছর আমার বলতে গেলে বাইক চালানো বন্ধ। আমি মেন্টালি না প্রিপেয়ার হতেই পারছি না যে আমি কীভাবে তোমাদের সামনে কথা বলবো, তোমাদের সাথে কী করে কন্টেন্টগুলো দেবো। মানে সব জিনিসগুলো ভেবে ভেবে না ওই একটা জিনিসে কষ্ট লাগছে যে তোমরা এত পরিমাণ সাপোর্ট করা আমায় এখন শুরু করলে, আর এই টাইমে আমি এরকম একটা জিনিস হলো। তো সব জিনিসগুলোর দিকে ভেবে না কেমন একটা লো লো ফিল হচ্ছিল। তারপরে একটা জিনিসই ভাবলাম যে দেখো যেটা হট সেটা হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। আর ডক্টর একটা জিনিস বললো, ফ্র্যাকচারটা মেজরই হয়েছে কলার বোন, যেটা হয় কলার বোনের মিডিল পোর্শন থেকে, মিডিল পোর্শন বলতে এই সাইডটার থেকে প্লেটে, সেটা তোমরা দেখতে পারবে। তো ওখানে ভেঙে তো 2 ভাগ হয়েছে, ওটা নিচের দিক থেকে 2টো টুকরো হয়েছে হাড়ের, মানে যার জন্য আর কি মেইন ফ্র্যাকচারটা মেজরই হয়েছে। মানে ডক্টর যেটা বললো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি এক্সরে করে আসলাম, কেবল এক্সরে করার পরে দেখলাম জায়গাটা কিওর হচ্ছে আস্তে আস্তে। তো আমার একটা ইঞ্জেকশনও দিয়েছে, যেটা আমার প্রতিদিন দুপুরে খাওয়ার পরে নাভির থেকে 3 আঙুল দূরে ইনজেক্ট করতে হয়। মানে যেরকম করে যদি কারোর বাড়িতে ইনসুলিন নিতে হয় কারোর, তো দেখবে এইটুকু নিডেল থাকে, ওটা ঢুকিয়ে পেনের মতো চাপ দিতে হয়। তো এরকম কিছু দিন চলছে আমার। এখন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে যখন আমি পড়েছিলাম, তারপর যখন অপারেশনটা লাইফে কোনোদিন কারোর অপারেশন দেখিও নি, মানে নিজেরও কখনো হয়নি। তো একটা জিনিসের জন্য খুবই ভেঙে পড়েছিলাম যে তোমরা সবাই এত সাপোর্ট করা শুরু করলে এই টাইমে আমার এটা হচ্ছিল। মানে এইসব জিনিসগুলো ভেবে না, মানে ওই খুশি থাকার থেকে বহুত দূরে চলে যাচ্ছিলাম। কাইন্ড অফ কেমন বলবো, মানে মনে হচ্ছিল সব কিছু হারিয়ে ফেললাম, কি করে কি হবে এরপরে। তারপরে একটা জিনিস ভাবলাম, ভাই ভাড়ামে যাক সব কিছু, আগে তো শরীরটা ঠিক করলে আরো ভালো ভালো অনেক কন্টেন্ট দেখাতে পারবো। তো মেইন এখন চেষ্টা একটাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া। কিছুদিন হয়তো আমি তোমাদের ওরকমভাবে কন্টেন্ট দিতে পারবো না, ঘুরতে গিয়ে মজা করা বা এরকম কিছু জিনিস আমি নিজে মিস করছি এখন। যেরকম সবাই এত ঘোরা ঘুরছে, আমি নিজেও এত ঘুরছিলাম, হট করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেলো আমার সাথে। মানে একটু না মনের দিক থেকে সত্যি অনেক লো ফিল করছিলাম মাঝে। এখন অনেকটা ঠিক হচ্ছে, কারণ বাড়ির লোকজনের সাথে রয়েছি, সবাই দেখতে আসছে, গল্প করছে। তনয় দ্বারা এসেছিল মাঝে দেখতে, সুপ্রতিম দা এসেছিল দেখতে, মানে সাথে আরো যে দাদাদি ছিল আমাদের সাথে নজর, সেই দাদাদি এসেছিল, সায়ন ভাই এসেছিল, আমাদের রূপদা এসেছিল, তারপরে আমার ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ তো রয়েছেই। সব এই হসপিটালের ওই জায়গাটা কাটিয়ে ওটা একটা অপারেশন থিয়েটারে যে কি ফিলটা হয়, সব জিনিসগুলো আমি না রিয়েলাইজ করলাম, বুঝলাম যে না ভাই এইসব জিনিসগুলো খুব টাফ ফেজ একটা মানুষের জন্য, যার হয় সেই একমাত্র বুঝতে পারে। আর মানে দেখছো, মানে আমি তোমার সাথে কথা বলছি তাও একটু কেমন নার্ভাস ফিল হচ্ছে। তার একটাই কারণ যে মানে ওই জিনিসগুলো যখনই আমার মাথার মধ্যে আসে না, তখনই মানে আমার গা হাত পা কাঁপা চলে যায়। তার একটাই কারণ, ভয় পেতাম এইসব জিনিসকে। না তোমাদের আরেকবার দেখাই,
আমার এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো এই জায়গা অবধি প্লেটটা বসানো টাইটেনিয়ামের। কোনোদিন ভাবতে পারিনি যে শরীরের মধ্যে টাইটেনিয়াম ফার্স্ট বসবে, বাইকের এক্সস্টে না। আর বাদ বাকি এখন এই বাড়িতে বসে থাকাই আমার কাজ, আর বাড়ি বসে বসেই ঠিক হচ্ছে আস্তে আস্তে। ডাক্তার আমায় বেড রেস্টে থাকতে বলছে। আজকে আমি ডাক্তার দেখাতেও যাব। মানে যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি এখন কি করছি, কি করে সুস্থ হচ্ছি, এইসব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে হ্যাঁ দাদা তুমি তোমার ডেইলি তুমি কি করছো, লাইফস্টাইল তোমার, সেটা তুমি দেখাও। তো অবশ্যই সেই টাইপের ভিডিও আমি আনতে থাকবো, আমি কীভাবে ঠিক হচ্ছি। বাদ বাকি চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আপডেটটা তোমাদের না দিতে পারলাম আর নিজের মন থেকেও ভালো লাগছিল না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।